স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মথু। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের পাশাপাশি দ্রুততম সময়ে পিছিয়ে পড়া দেশগুলোর জন্য একটি টেকসই অর্থনৈতিক কাঠামো ঘোষণার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এই যুদ্ধের কারণে আগামীতে আরও ভয়াবহ অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ সময় সন্ধ্যায় গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ জিসিআরজির ভার্চুয়াল সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে বিভিন্ন দেশের সরকার প্রধান এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। এতে জিসিআরজি চ্যাম্পিয়ন হিসেবে যোগ দিয়ে যুদ্ধ বন্ধে 6টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা। এই যুদ্ধে নিত্য নতুন মারণাস্ত্রের ব্যবহার মানবতার জন্য চরম বিপর্যয় ডেকে আনছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই রক্তক্ষয়ী বিপর্যয়ের সঙ্গে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে মানুষকে গভীর সংকটে ফেলেছে, আর এর বড় ভুক্তভোগী হয়েছে উন্নয়নশীল স্বল্পোন্নত দেশগুলো। We urgently need a reformed international financial architecture providing fiscal space to LDC and developing countries with access to concessional, low-cost, low-interest rate funds with no strings attached. We fully support the Secretary General's call to keep markets open, remove export restrictions and release food reserves to improve food supply. বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে লন্ডনে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গেল বৃহস্পতিবার দেশটির রেড ব্রিজ সেন্ট্রাল লাইব্রেরিতে হয় এই আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। ইলফোর্ড টাউন কাউন্সিলর সাইমা আহমেদের সভাপতিত্বে সংলাপে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের পরিচালক ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। অংশ নেন দেশটির বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা। আয়োজন ছিল যুক্তরাজ্যে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের তরুণদের প্রশ্নোত্তর পর্ব। এ সময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাস বান্ধব নীতি সহ বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ সময় নতুন কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরেন সংগঠনের উপদেষ্টা আব্দুল কাদির। সভাপতি আব্দুল মুক্তাদির মুক্তি, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সহ 29 সদস্যের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুক্তাদির মুক্তি এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফয়জুর রহমান। উপস্থিত ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল কাদির, সাবেক সভাপতি আব্দুল কালাম আজাদ, শিপুল আহমেদ নিয়াজি, শাহাদুল সুহেদ সহ অনেকে। সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ইস্যুতে আবারও উত্তাল মুসলিম বিশ্ব। বৃহস্পতিবার সেদেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক। শুধু তাই নয়, বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসে চালানো হয় ভাঙচুর, করা হয় অগ্নিসংযোগ। অনেক ধর্মীয় নেতাই তুলে ধরেছেন ইউরোপের দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের প্রস্তাব। তাদের দাবি, ধর্মগ্রন্থের অবমাননাকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিগর্ভ হয়ে ওঠে বাগদাদ। ইরাকের রাজধানীতে অবস্থিত সুইডিশ দূতাবাস ছিল ক্ষুব্ধ মুসলিমদের টার্গেট। অনেকেই স্পর্শকাতর এলাকায় ঢুকে চালায়, ভাঙচুর করে, অগ্নিসংযোগ। কারণ ইউরোপের দেশটিতে 1 মাসের ব্যবধানে আবারও নেওয়া হয়েছিল পবিত্র কোরআন পোড়ানোর উদ্যোগ। ঘটনার নিন্দা জানিয়ে ইরাকে কর্মরত সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সরকার। ধর্মীয় নেতারা জানিয়েছেন তীব্র নিন্দা। বাগদাদের সুইডিশ দূতাবাসে অগ্নিসংযোগের সমালোচনা করছে যুক্তরাষ্ট্র, অথচ তারাই সন্ত্রাসী রাষ্ট্র। সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানানো উচিত মার্কিন প্রশাসনের। ইহুদি বিদ্বেষ বা সমকামিতার উপর হামলা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে পবিত্র ধর্মগ্রন্থের অবমাননাও অপরাধ। ইরাকের প্রতি সমর্থন জুগিয়েছেন অন্যান্য মুসলিম নেতারাও। তাদের হুমকি, কৃতকর্মের জন্য ক্ষমা না চাইলে সুইডেনের সাথে ছিন্ন করা হবে কূটনৈতিক সম্পর্ক।
কোরআন পোড়ানোর মতো ঘটনার পুনরাবৃত্তি না চাইলে আরব ও ইসলামিক রাষ্ট্রগুলোর ইরাককে অনুসরণ করা উচিত। মুসলিম ভাই বোনদের প্রতি অনুরোধ, নিজ নিজ সরকারের উপর চাপ প্রয়োগ করুন। সুইডেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার এবং অন্যান্য দেশ থেকে সুইডিশ কূটনীতিকদের বহিষ্কার করুন। তাতেও দেশটি নিজেদের ভুল স্বীকার না করলে পুরোপুরি ছিন্ন করতে হবে সম্পর্ক। বৃহস্পতিবার স্টকহোমে অবস্থিত ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর উদ্যোগ নেয় বহুল নিন্দিত ইরাকি অভিবাসী সালোয়ান মমিকা। জনরোষের চাপে সেই পরিকল্পনা ভেস্তে যায়, উল্টো পুলিশি প্রহরায় ত্যাগ করতে হয় বিক্ষোভস্থল। মুসলিম হলেও অন্যের বিশ্বাস মতাদর্শকে আঘাত করি না, আর ভিন্ন ধর্মগ্রন্থের অবমাননা করা তো দূরের ব্যাপার, কারণ আমার ধর্ম সে শিক্ষাই দেয় না। একজন সত্যিকারের মুসলিম হিসেবে কোরআন অবমাননাকারীকে আমরা শাস্তি দিতে পারি না, কারণ ওই ব্যক্তির শাস্তি নির্ধারণে একমাত্র মালিক আল্লাহ। ঈদুল আজহার ছুটি চলাকালে ২৬ জুন প্রথমবার পবিত্র ধর্মগ্রন্থটি পোড়ায় ওই ব্যক্তি। তার সাফায় সুইডেনের আইনানুসারে জানানো হয়েছে এ প্রতিবাদ, কিন্তু গণতন্ত্র বা বাক স্বাধীনতার নামে ইসলামের প্রতি অবমাননায় সুইডেনের উপর বাড়ে মুসলিম বিশ্বের ক্ষোভ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। গণমাধ্যমে বিদেশিদের মন্তব্য অতি প্রচারের কারণেই দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেলেও তা নিয়ে একটা দেশও মন্তব্য করেনি, কিন্তু বাংলাদেশে কিছু হলে সাথে সাথে বিদেশিরা চিৎকার শুরু করে। এটা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। বাংলাদেশ দরিদ্র রাষ্ট্র বলেই তারা এসব করে। অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য ৫ জনকে সম্মাননা প্রদান করেন মন্ত্রী। আমাদের মিডিয়া ওদের খুব পাত্তা দেয়, এই কলোনিয়াল মাইন্ডসেট থাকায় ওরা বললেই ওটারে বড় করে করে, আর এর ফলে হয়েছে কি ওরা একটা মজা পায়, মনে করে তারা দেশের সম্রাট। ৮০ বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিংয়ের খেতাব ছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের দখলে। এবার সেই তকমা ছিনিয়ে নিচ্ছে ভারত। দেশের গুজরাট প্রদেশের সুরাট শহরে নির্মিত হয়েছে বিশ্বের বৃহত্তম অফিস ভবন। উদ্বোধনের পর পরিবেশবান্ধব এই প্রকল্পটি হবে ভারতের হীরা ব্যবসার প্রধান কেন্দ্র, যার আয়তন ৬৭ লাখ বর্গফুট। ভারতের ডায়মন্ড ক্যাপিটাল সুরাটে স্থাপিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং। ১৫ তলা বিল্ডিং কমপ্লেক্সটি জুড়ে চলবে হীরার কারবার। ৬৭ লক্ষ বর্গফুট জায়গার সুরাট ডায়মন্ড বোর্ডস আকারে আয়তনে পেন্টাগনের থেকেও বড়। বিশ্বের প্রায় ৯০% ডায়মন্ড প্রক্রিয়াজাত করা হয় সুরাটে। হীরা ব্যবসার ওয়ান স্টপ ডেস্টিনেশন হবে সুরাট ডায়মন্ড বোর্ডস। হীরা পরীক্ষার অত্যাধুনিক ল্যাব, গ্রেডিং এবং সার্টিফিকেশন সিস্টেম, ব্যাংক, নিরাপত্তা ভোল্ট, কাস্টম জোন এবং রেস্তোরাঁ সবকিছুই হবে এক ছাদের নিচে। আমরা যখন এই বিল্ডিং কমপ্লেক্স তৈরি করেছিলাম তখন ভাবিনি এটি আমেরিকার পেন্টাগনকে পিছনে ফেলবে। সুরাটের ১০,০০০-এর বেশি হীরে ব্যবসায়ীদের সুবিধার জন্যই আমরা এই বাজারটি তৈরি করেছি। ৩৫ একর জমির উপর তৈরি কমপ্লেক্সটিতে রয়েছে ৯টি টাওয়ার। ৩২০০ কোটি রুপি খরচ করে নির্মিত এই হীরার বাজারে থাকবে ৪,৭০০টি অফিস স্পেস। বিশ্বের ৩৫০টি হীরা কোম্পানির প্রায় ৬৫,০০০ দক্ষ কর্মী কাজ করবেন এখানে। সুরাট ডায়মন্ড বোর্ডস কর্মসংস্থান করবে ১.৫ লাখ লোকের। কর্মচারী ও ক্রেতাদের বহনে থাকবে ১৩১টি লিফট। গোটা কমপ্লেক্সে বিদ্যুতের যোগান আসবে সোলার প্যানেল সংযুক্ত স্বতন্ত্র সাবস্টেশন থেকে। বছরে প্রায় ৩ লক্ষ কোটি রুপির ডায়মন্ড বেচাকেনা হয় হীরার শহর সুরাটে। কর্তৃপক্ষ আশা করছে চলতি বছরের শেষ নাগাদ উদ্বোধন হবে বিশ্বের সবচেয়ে বড় এই অফিস বিল্ডিং। হাফিজুল ইসলাম, যমুনা নিউজ। এশিয়ান গেমসের জন্য হকি ক্যাম্পে দেখা মিলল ভাষাগত সমস্যার। কোরিয়ান কোচ ইংরেজি না জানায় বুঝতে সমস্যা হচ্ছে খেলোয়াড়দের। দোভাষী থাকলেও তিনি নন হকি অঙ্গনের খেলাটার সাথে সখ্যতা নেই তার, তবে বেড়েছে দলের ফিটনেস। ভারত, পাকিস্তান, জাপান আর দক্ষিণ কোরিয়ার যে কাউকে হারিয়ে সেরা চারে থাকতে চান কোচ ইয়াং কুকিম। এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের খেলোয়াড়দের লড়াইটা এখনো পর্যন্ত নিজেদের মধ্যে। দলে জায়গা করে নিতে সিনিয়রদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন বেশ কয়েকজন তরুণ হকি খেলোয়াড়।
তাই হয়তো অনুশীলন শুরুর আধা ঘন্টা আগেই একাই মাঠময় দৌড়েছেন শিশির। কোচকে নিয়ে লম্বা সময় ধরে গোলপোস্টে অনুশীলন করেছেন আশরাফুল। আরেক সিনিয়র জিমিও মূল অনুশীলনের আগে একাই ঝালিয়ে নিয়েছেন নিজেকে। সবকিছু ছাপিয়ে এশিয়ান গেমসে সেরা 4-এ থাকার লক্ষ্য, যেখানে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া আর জাপানের যে কাউকে হারানোর স্বপ্ন দেখছেন কোচ। ফিটনেস লেভেলে দলের উন্নতি হয়েছে। এই দলের পক্ষে সেরা 4-এ জায়গা করে নেওয়া সম্ভব। তবে সেক্ষেত্রে আমাদের হারাতে হবে ভারত, পাকিস্তান, জাপান ও দক্ষিণ কোরিয়ার যে কোনো একটিকে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আমরা। কোরিয়ান কোচ শুরুর দিন থেকেই জোর দিচ্ছেন ফিটনেসের উপর, সেটি উন্নতির পথেও। তবে বড় সমস্যা ভাষা। কোচ ইংরেজি না জানায় বেগ পোহাতে হচ্ছে খেলোয়াড়দের। ফরেন কোচ আমাদের হচ্ছিল নতুন নতুন জিনিস টেকনিক্যাল আমাদের শেখায়, যেগুলো আমাদের ঘাটতি থাকে। আমাদের ম্যাচ দেখার পর আমাদের যেসব জিনিসগুলো কম থাকে ওইসব জিনিস নিয়ে সে কাজ করতেছে। যদি সে ডাইরেক্টলি বুঝাইতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো, কারণ সাফিন ভাই কিন্তু হচ্ছে আমাদের উনি হকি প্লেয়ার না। যদি খেলা রিলেটেড কি ওইরকম ভাষা বুঝতে কোরিয়ান, তাহলে আমাদের জন্য আরও জিনিসটা সুবিধা হইতো। তবে সহকারী কোচ আশিক বলছেন ভিন্ন কথা। হকি খেলার ভাষা একই। কোচের ভাষা বুঝতে সমস্যা হলেও খেলার ভাষাতেই কাজ সেরে নিচ্ছেন তারা। ভাষাগত অবশ্যই কিছু সমস্যা আছে, তারপরেও আমরা ওভারকাম করার চেষ্টা করতেছি, কারণ কোচিংয়ের ভাষা তো সব একই। ওর মানে অঙ্গভঙ্গি বা কথা বললে বা মানে মাঠে যে গ্রিড সাজায় এগুলো দেখলে কিছুটা হলেও বোঝা যায়। ভাষা সমস্যা উড়িয়ে দলের উন্নতিটাই মুখ্য। তবে এখনো নতুন কোচ জানেন না কে হবেন তার সেরা 18। দল গড়ার স্বাধীনতা পাবেন তো। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে নিখোঁজ শতাধিক মানুষের সন্ধানে চলছে তল্লাশি। এখন পর্যন্ত 22 জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে 75 জনকে জীবিত উদ্ধার করা গেছে। তবে ভয়াবহ দুর্যোগের কারণে 30টির মতো পরিবার এখনও নিখোঁজ। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দল NDRF। তাদের তথ্য অনুসারে কোনো কোনো এলাকায় 10 থেকে 30 ফুট দেবে গেছে মাটি। নিশ্চিহ্ন পাহাড়ি লোকালয়। গেল কয়েকদিন ধরেই রাজ্যটিতে হচ্ছে তুমুল ও টানা বৃষ্টিপাত। এর ফলে বুধবার মধ্যরাতে ভয়াবহ ভূমিধস দেখল রাজ্যটির রায়গড় এলাকা। বৈরী আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বিপাকে পড়েছে চিকিৎসক ও উদ্ধারকারী দল। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, দিয়েছেন ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস। পাইপলাইন যন্ত্রাংশ চুরির জেরে তৈরি হলো লিকেজ, আর এতেই পানিতে তলিয়ে গেছে গোটা এলাকা। যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার আজদাবিয়া এলাকায় ঘটছে এই ঘটনা। এতে এই এলাকার বেশিরভাগ 1-2 তলা ভবন পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। ডুবে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। গবাদি পশুগুলোকে সুরক্ষিত রাখতে অনেকে রেখেছেন বাড়ির ছাদে। কর্তৃপক্ষ বলছে পাইপলাইনটি এক নদীর সাথে সংযুক্ত হওয়ায় ঘটেছে এই বিপর্যয়। 5 লাখ কিউবিক মিটার পানিতে সয়লাব গোটা এলাকা। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে সে বিষয়েও জানাতে পারেনি প্রশাসন। টানা তাপপ্রবাহে নাজেহাল ইউরোপবাসী। চলতি সপ্তাহে দক্ষিণাঞ্চল জুড়ে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার সর্বোচ্চ 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে স্পেনে। গরমের জেরে হাঁসফাঁস করছে জনজীবন। সৈকত, সুইমিং পুলে মানুষের ঢল নেমেছে। আবহাওয়াবিদরা বলছেন চলতি সপ্তাহে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডে অতি তীব্র তাপপ্রবাহ বিরাজ করবে। তাপমাত্রা 50 ডিগ্রির কাছাকাছি পৌঁছানোর শঙ্কা জানানো হয়েছে। গরমজনিত নানা শারীরিক সমস্যা এড়াতে সতর্ক থাকতে বলা হয়েছে বাসিন্দাদের। স্পেন, গ্রিস সহ ইউরোপে বেশ কিছু দেশে দাবানল ছড়ানোর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। আগামী আগস্ট মাস পর্যন্ত বৈরী আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে তীব্র গরমের কারণে বাসিন্দাদের ইতালি, স্পেন ও গ্রিস ভ্রমণের ক্ষেত্রে সতর্ক করেছে ব্রিটিশ প্রশাসন। আর এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।